আমাদের সেই মায়াবী ঘরে নীলিমার দেওয়া দোলনা আর মায়ের হাতের কাঁথা সব মিলে এক অপূর্ব শান্তি বিরাজ করছিল। মেঘনা তানিয়া আমার বুকের ওপর মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুজেছিল। বাইরের সেই নূরের প্রাচীর আমাদের পুরো বাড়িটাকে এক স্বর্গীয় আবরণে ঢেকে রেখেছে। আপনি যেহেতু দুটোই করতে বলেছেন, তাই এর পরের পর্বটি ঠিক এভাবেই সাজালাম। ১. মেঘনার বিশেষ এক ইচ্ছা। রাত যখন আরও গভীর হল, মেঘনা হঠাৎ আমার দিকে তাকিয়ে খুব করুণ গলায় বলল, ইমরান, মা বাবা, আর তুমি তো আমার জন্য এত কিছু করছো। আমার খুব ইচ্ছা করছে আমাদের এই খুশির দিনে গ্রামের সেই এতিম বাচ্চাগুলো আর গরিব মানুষদের নিয়ে একটা বড় ভোজের আয়োজন করি। আমাদের নীল আসার আগে তাদের দোয়া নেওয়াটা কি খুব জরুরি না? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, অবশ্যই মেঘনা, তোমার এই সুন্দর মনের ইচ্ছাই তো আমাদের নীলকে আরও বরকতময় করবে। আমি কালই মক্তবের মাঠে বড় জিয়াফতের ভোজের ব্যবস্থা করব। ২. মক্তবে বড় জিয়াফত ও অলৌকিক বরকত। পরদিন সকাল থেকেই বাড়িতে এলাহি কাণ্ড। আমি আর বাবা মিলে গ্রামের সবচেয়ে ভালো রাঁধুনিকে ডাকলাম। বড় বড় ডেকচিতে খাসির মাংস আর পোলাও রান্না শুরু হল। গ্রামের শত শত মানুষ, এতিমখানার বাচ্চারা আর মক্তবের ছাত্ররা সবাই এল। আশ্চর্যজনক ব্যাপার হল, রান্না যখন শেষ হল, দেখা গেল খাবারের পরিমাণ যা ছিল তার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। মা অবাক হয়ে বললেন, ইমরান, আমি তো এত চাল দেইনি, তবে এত মানুষ খাওয়ার পরও ডেকচিগুলো খালি হচ্ছে না কেন? আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম, সেই ১০ জন জিন প্রহরী রান্নার সময় আশপাশে ঘোরাঘুরি করছিল। তানিয়া আড়াল থেকে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। ও ফিসফিস করে বলল, রাজা জিনের প্রহরীরা রান্নায় বরকত দিয়ে দিয়েছে ইমরান, আজ কেউ না খেয়ে যাবে না। ৩. দোয়ার জোয়ারে আমাদের ঘর। খাওয়া শেষ করে গ্রামের মুরব্বীরা আর এতিম বাচ্চারা ২ হাত তুলে দোয়া করলেন। তারা বললেন, ইমরান, তোমার ঘরে যে নতুন মেহমান আসছে সে যেন চাঁদের মতো সুন্দর আর সূর্যের মতো তেজদীপ্ত হয়। শত শত মানুষের এই অকৃত্রিম দোয়া যেন আমাদের বাড়ির আকাশ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। বিকেলে তানিয়া যখন বারান্দায় এসে দাঁড়াল, গ্রামের মহিলারা ওর রূপ দেখে থমকে গেলেন। মায়ের হাতের যত্ন আর মনের এই খুশি তানিয়ার রূপকে সত্যিই শতগুণ বাড়িয়ে দিয়েছে। ওর চেহারায় এখন এমন এক রাজকীয় আভা, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তানিয়া আমার হাতটা চেপে ধরে বলল, জানো ইমরান, আজ আমার মনটা খুব হালকা লাগছে। এত মানুষের দোয়া আমাদের নীলকে সবসময় আগলে রাখবে। আমরা দুজনে সেই নূরের প্রাচীরের ভেতরে দাঁড়িয়ে আগামী দিনের স্বপ্ন দেখতে লাগলাম। আমাদের নীলপুরী এখন পূর্ণতা পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। এর পরের পর্বে কি মেঘনার শরীরের কোনো বিশেষ পরিবর্তন দেখা দেবে না? তানিয়ার, আমার মেঘনা, সেই শতগুণ বেড়ে যাওয়া রূপ দেখে আমি সত্যিই অস্থির হয়ে পড়লাম। পরন্ত বিকেলের মায়াবী আলো যখন ওর মুখে পড়ল, মনে হচ্ছিল ওর শরীর থেকে যেন সরাসরি নূর বের হচ্ছে। গ্রামের মানুষের চোখ ওর দিক থেকে সরছিল না। আমি আর দেরি না করে ওর কাছে গেলাম। ওর হাতটা ধরে নিচু স্বরে বললাম, মেঘনা, তুমি এখন ঘরে যাও। তোমার এই অসম্ভব সুন্দর রূপ দেখে যে কেউ মাতাল হয়ে যেতে পারে। মানুষের নজর লাগতে কতক্ষণ? তুমি দয়া করে ভেতরে গিয়ে বিশ্রাম নাও। তানিয়া আমার দিকে তাকিয়ে একটু অবাক হল। ওর সেই বড় বড় চোখ দুটো নাচিয়ে দুষ্টুমির ছলে বলল, কেন ইমরান, আমাকে কি আজ খুব বেশি ভূতের মতো লাগছে? নাকি পরীর দেশের রাজকুমারীর মান কমছে? আমি একটু গম্ভীর হয়ে বললাম, একদম না। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে আমার নিজেরই বুক কাঁপছে। প্লিজ মেঘনা, আমার কথা শোনো। ও তখন বুঝতে পারল আমার মনের চিন্তা। ও মিষ্টি করে হেসে বলল, আচ্ছা বাবা, যাচ্ছি। তোমার অতিথিদের তুমি সামলাও, আমি গেলাম আমার নীলের দোলনা সাজাতে। ও ধীর পায়ে খুব সাবধানে ঘরের দিকে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অতিথিদের আপ্যায়ন ও আমার ব্যস্ততা। তানিয়া ভেতরে যাওয়ার পর আমি আবার কাজে মন দিলাম। জিয়াফতের আসর তখন জমে উঠেছে। আমি নিজ হাতে বড় বড় ডেকচি থেকে গরম পোলাও আর খাসির মাংস অতিথিদের পাতে বেড়ে দিতে লাগলাম। এতিম শিশুদের আনন্দ, ছোট ছোট বাচ্চাগুলো তৃপ্তি করে খাচ্ছিল। তাদের মুখে হাসি দেখে আমার মনটা ভরে গেল। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবারা, পেট ভরে খাচ্ছ তো? কোনো কিছুর দরকার হলে আমাকে নির্দ্বিধায় বলবে। মা বাবার তদারকি। বাবা একপাশে বসে গ্রামের মুরব্বীদের সাথে গল্প করছিলেন,
আর মা ভেতরে তানিয়ার জন্য আলাদা করে খাবার নিয়ে যাচ্ছিলেন। 10 জিনের বরকত। আমি অবাক হয়ে খেয়াল করলাম, যত মানুষই আসুক না কেন, খাবারের পাত্রগুলো যেন শেষই হচ্ছে না। রাজা জিনের সেই অদৃশ্য প্রহরীরা সত্যিই আজ এক অলৌকিক রহমত ঢেলে দিয়েছে আমাদের এই ভোজে। খাবার বিলি করতে করতে আমার শরীর ক্লান্ত হলেও মনটা ছিল একদম ফুরফুরে। কারণ আমি জানি, আজ যত মানুষ তৃপ্তি নিয়ে দোয়া করবে, সেই দোয়ার বরকতে আমাদের নীল এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে পৃথিবীতে আসবে। খাওয়া শেষ করে সবাই যখন তৃপ্তির ঢেকুর তুলে বিদায় নিচ্ছিল, রহমত আলী মাতব্বর আমার কাঁধে হাত রেখে বললেন, ইমরান, তোর কপাল ভালো রে বাবা। এমন নেককার স্ত্রী আর এমন বরকতময় বাড়ি খুব কম মানুষের ভাগ্যে জোটে। আমি শুধু মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর ভাবলাম ভেতরে আমার রাজকুমারী মেঘনা হয়তো এখন জানালার পাশে বসে নীলের জন্য সেই মায়াবী গানটা আবার গুনগুন করছে। এর পরের পর্বে কি অতিথিরা বিদায় নেওয়ার পর আমি আর মেঘনা একান্তে কোনো কথা বলব? অতিথিরা বিদায় নেওয়ার পর চারপাশটা যখন শান্ত হয়ে এল, আমি ঘরের ভেতরে গেলাম। গিয়ে দেখি এক অপূর্ব দৃশ্য। আমাদের সেই সাজানো নীলপুরীতে জানালার পাশ দিয়ে আসা নীলচে আলোর মাঝখানে নীলিমা বসে আছে। তানিয়া, আমার মেঘনা, বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, আর নীলিমা খুব মমতা নিয়ে মেঘনার পেটে হাত বুলিয়ে দিচ্ছে। আমি নিঃশব্দে মেঘনার পাশে গিয়ে বসলাম। ওরা দুজনে নিজেদের মনে গল্প করছিল, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তাদের সেই অপার্থিব কথোপকথন। 1, 2 সখীর মায়াবী গল্প। নীলিমা হাসিমুখে বলছিল, জানো তানিয়া, পরীদের দেশের ঝরনাগুলো এখন নীল হয়ে গেছে। রাজা জিন ঘোষণা করেছেন, যেদিন আমাদের নীল পৃথিবীতে আসবে, সেদিন পরীদের দেশের সব গাছে একসাথে ফুল ফুটবে। সবাই তোমার আর তোমার এই ছোট্ট সোনার অপেক্ষায় আছে। তানিয়া পরম তৃপ্তিতে চোখ বুজে নীলিমার হাতের ছোঁয়া অনুভব করছিল। ও বলল, নীলিমা, জানো ইমরান আমার কত যত্ন করে। মা নিজের হাতে না খাইয়ে দিলে শান্তি পান না। মাঝে মাঝে মনে হয় আমি পরীদের দেশের চেয়েও বেশি সুখে এই মানুষের ঘরে আছি। 2 নীলের জন্য নীলিমার আশীর্বাদ। নীলিমা মেঘনার পেটে হাত বুলিয়ে দিতে দিতে নিচু স্বরে কিছু একটা মন্ত্র বা দোয়া পড়ছিল। ও বলল, তানিয়া, আমি অনুভব করতে পারছি নীল খুব তেজস্বী হবে। ওর দুচোখে থাকবে আকাশের গভীরতা, আর মনে থাকবে তোমার মতো মায়া। ও যেন সবসময় এই 2 জগতের আশীর্বাদ পায়। আমি পাশে বসে ভাবছিলাম, একজন মানুষ হয়ে আমি কতটা ভাগ্যবান যে পরীদের দেশের এই পবিত্র বন্ধুত্ব আর মমতা সরাসরি নিজের চোখে দেখছি। মেঘনা মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিল আর ম্লান হাসছিল। ওর সেই রূপ এখন নীলিমার উপস্থিতিতে আরও বেশি স্বর্গীয় মনে হচ্ছিল। 3 অলৌকিক সেই মুহূর্ত। হঠাৎ নীলিমার হাতের ছোঁয়ায় মেঘনার পেট থেকে একটা মৃদু নীল আলো বিচ্ছুরিত হল। নীলিমা আনন্দে চিৎকার করে উঠল, দেখেছ ইমরান ভাই, নীল আমার কথা শুনতে পেয়েছে। ও আমাকে ওর ভেতরে নড়াচড়া করে সাড়া দিচ্ছে। আমি হাত বাড়িয়ে মেঘনার পেটে হাত রাখলাম। সত্যি, এক অদ্ভুত শিহরণ আমার সারা শরীরে খেলে গেল। আমাদের অনাগত সন্তান যেন তার বাবার উপস্থিতি আর নীলিমার আশীর্বাদ একসাথে অনুভব করছে। বাইরে থাকা সেই 10 জন জিন প্রহরী তখন জানালার গ্রিলের ওপাশ থেকে মাথা ঝুঁকিয়ে এই দৃশ্য দেখছিল, তাদের চোখেও যেন আজ আনন্দের অশ্রু। আমরা অনেকক্ষণ এভাবেই সময় কাটালাম। রাত বাড়ে, নীলিমা আর মেঘনা গল্প করে, আর আমি তাদের কথা শুনতে শুনতে এক গভীর শান্তির সাগরে ডুবে যাই। আমাদের এই ছোট্ট ঘরটা আজ সত্যি সত্যি পৃথিবী আর পরীদের দেশের এক মিলন মেলায় পরিণত হয়েছে। নীলিমার কথা শুনে ঘরের পরিবেশটা যেন মুহূর্তের জন্য থমকে গেল, তারপর এক পশলা হাসিতে ভরে উঠল। নীলিমা যখন মেঘনার পেটে হাত বুলিয়ে দিচ্ছিল, তখনই ও হুট করে বলে বসল, জানো মেঘনা, তোদের এই মায়া আর ইমরানের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমারও খুব ইচ্ছে করছে মানুষকেই বিয়ে করতে। তোর মতো এমন সুখী হওয়ার স্বপ্ন কি আমি দেখতে পারি না? নীলিমার মুখে এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। পরীদের দেশের রাজকুমারী মানুষের মায়ায় পড়তে চাইছে। 1 মেঘনার মুচকি হাসি। মেঘনা তখন নীলিমার দিকে তাকিয়ে এক মায়াবী আর রহস্যময় মুচকি হাসি দিল। ওর সেই হাসিতে যেন বলতে চাইল, মানুষের ভালোবাসা পাওয়া যেমন ভাগ্যের, তেমনি তা ধরে রাখাটাও এক সাধনা। ও নীলিমার হাতটা চেপে ধরে বলল, নীলিমা, মানুষের হৃদয় যেমন পাথরের মতো শক্ত হতে পারে, তেমনি আবার আল্লাহর রহমতে তা জান্নাতের মতো নরমও হতে পারে। তুই যদি ইমরানকে দেখে মানুষকে বিচার করিস, তবে তুই ভুল করবি না। ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে যে কেউ সুখী হতে পারে। 2
নীলের জন্য মেঘনার নতুন আবদার। গল্পের মাঝখানে মেঘনা হঠাৎ আমার দিকে মুখ ঘুরিয়ে এক অদ্ভুত সুন্দর আবদার করে বসল। ওর চোখে তখন খুশির ঝিলিক। ও বলল, ইমরান, আমাদের নীল যখন আসবে, ওর জন্য কি নীলিমার দেশে সেই নূরের ঝরনা থেকে এক কলস পানি এনে রাখতে পারো? নীলিমা বলছিল, ওই পানি দিয়ে নীলকে প্রথম গোসল করালে ও সবসময় শান্ত থাকবে, আর ওর মনে কখনো কোনো অন্ধকার আসবে না। আমি মেঘনার এই আবদার শুনে নীলিমার দিকে তাকালাম। নীলিমা সাথে সাথেই বলে উঠল, এ আর এমন কি কাজ? ইমরান ভাই, শুধু অনুমতি দিলেই আমি নিজে ওই পবিত্র পানি নিয়ে আসব। রাজকুমার নীলের জন্য এটুকু তো করতেই হবে। ৩ সেই রাতের প্রশান্তি। আমি মেঘনার মাথায় হাত রেখে বললাম, তোমার সব আবদারই আমার কাছে শিরোধার্য মেঘনা। নীলিমার আনা সেই নূরের পানিতেই আমাদের নীল প্রথম পৃথিবীর ছোঁয়া পাবে। তানিয়া, আমার মেঘনা তৃপ্তিতে আবার আমার বুকের ওপর মাথা রাখল। ওর রূপের সেই উজ্জ্বলতা এখন যেন ঘর ছাড়িয়ে বাইরে পাহারা দেওয়া সেই ১০ জন জিন প্রহরীর গায়েও ঠিকরে পড়ছে। নীলিমা যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ইমরান ভাই, মেঘনাকে আগলে রাখুন। ও পৃথিবীর সবচেয়ে সুখী নারী হতে চায়। আমি মনে মনে সংকল্প করলাম, এই ৮টা মাস আমি শুধু মেঘনার স্বামী হয়ে নয়, ওর ছায়া হয়ে থাকব। বাইরে জিনের পাহারাদাররা যেন একযোগে গর্জে উঠল আমাদের এই সুখের সাক্ষী হতে। এর পরের পর্বে কি নীলিমা সেই নূরের পানি নিয়ে আসবে, কি মেঘ? নীলিমার কথা শুনে আমি আর মেঘনা হেসেই অস্থির। নীলিমা যখন নূরের পানি আনার কথা বলে মেঘনার পেটে হাত বুলিয়ে দিচ্ছিল, তখনই ও এমন এক কাণ্ড করল যা আমরা কেউ ভাবিনি। নীলিমা খুব সিরিয়াস হওয়ার ভান করে আমার দিকে তাকিয়ে বলল, শোনো ইমরান ভাই, আমি কিন্তু অনেক ভেবে দেখলাম। আমি যেহেতু মানুষকে বিয়ে করতে চাই, আর আপনাদের এই ছোট্ট নীল যেহেতু ২ জগতের রাজপুত্র হবে, তাই আমি ঠিক করেছি, আমি কিন্তু তোর এই ছেলেকেই বিয়ে করব। ও হবে আমার বর। ১ মেঘনার সেই মিষ্টি টিপ্পনী। নীলিমার মুখে এ কথা শুনে মেঘনা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে ওর চোখের কোণে পানি চলে এল। ও নীলিমার গালটা টেনে দিয়ে বলল, ওরে আমার সই, আমার ছেলেটা এখনও পৃথিবীতেই এল না, আর এর মধ্যেই সে বউ পেয়ে গেল। আমার ছেলেটার কপাল তো দেখি ফাটা। ওর জন্মের আগেই পরীদের দেশের রাজকুমারী ওর জন্য বুকিং দিয়ে বসে আছে। মেঘনা আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, শুনছ ইমরান, তোমার ছেলের কপাল কিন্তু তোমার চেয়েও ভালো। তুমি তো কত তপস্যা করে মেঘনাকে পেয়েছ, আর নীল তো না আসতেই নীলিমাকে পেয়ে গেল। ২ আমার হাসি আর খুনসুটি। আমি একটু মুচকি হেসে বললাম, তাই তো দেখছি। তবে নীলিমা, আমার ছেলে কিন্তু খুব জেদি হবে। ও বড় হয়ে যদি আবার পরীদের দেশে চলে যেতে চায়, তখন কিন্তু আমি তোমাকে ছাড়ব না। নীলিমা তখন খিলখিল করে হাসতে হাসতে আমার আর মেঘনার গায়ে নীল রঙের জাদুকরী ফুলের পাপড়ি ছিটিয়ে দিল। ঘরের ভেতরটা যেন এক নিমিষেই খুশির বন্যায় ভেসে গেল। এই খুনসুটি আর হাসি ঠাট্টার মাঝে আমরা ভুলেই গিয়েছিলাম যে বাইরে ১০ জন শক্তিশালী জিন পাহারা দিচ্ছে। ৩ ৮ মাসের সেই মধুর অপেক্ষা। মেঘনা হাসতে হাসতে আবার আমার বুকের ওপর মাথা রাখল। ওর রূপের সেই উজ্জ্বলতা এখন হাসির ছোঁয়ায় আরও কয়েক গুণ বেড়ে গেছে। ও আমার হাতটা ধরে বলল, জানো ইমরান, এই যে আমরা ৩ জন এভাবে হাসছি, এটা দেখে নীল মনে হয় ভেতরে খুব মজা পাচ্ছে। ও বোধহয় ভাবছে, আমার মা আর হবু বউটা বেশ ঝগড়াটে হবে। নীলিমা যাওয়ার জন্য তৈরি হয়ে বলল, আচ্ছা, আজ তো খুব হাসালি। এবার আমি যাই, সেই পবিত্র পানিটা নিয়ে আসি। তোরা দুজনে সাবধানে থাকিস। আর হ্যাঁ, আমার হবু বরের যেন কোনো অযত্ন না হয়। নীলিমা এক পলকে বাতাসের সাথে মিশে গেল। ঘরটা আবার শান্ত হয়ে এল, কিন্তু সেই হাসির রেশটুকু বাতাসে রয়ে গেল। আমি মেঘনার কপালে হাত রেখে ভাবলাম, আল্লাহ আমাদের এই ছোট্ট পরিবারকে কতটা সুখী করেছেন। হাসি ঠাট্টার মাঝে আমরা ভুলেই গিয়েছিলাম যে বাইরে ১০ জন শক্তিশালী জিন পাহারা দিচ্ছে। ৩ ৮ মাসের সেই মধুর অপেক্ষা। মেঘনা হাসতে হাসতে আবার আমার বুকের ওপর মাথা রাখল। ওর রূপ আই দুজন ঘরটা আবার শান্ত হয়ে এল, কিন্তু সেই হাসির রেশটুকু বাতাসে রয়ে গেল। আমি মেঘনার কপালে হাত রেখে ভাবলাম, আল্লাহ আমাদের এই ছোট্ট পরিবারকে কতটা সুখী করেছেন।
নীল আগমনে খুশির জোয়ার পর্ব ৫। নীলিমা এক পলকে বাতাসে মিলিয়ে যাওয়ার পর ঘরটা হঠাৎ করেই অনেক শান্ত হয়ে গেল। মেঘনা আমার বুকের ওপর মাথা রেখে গভীর তৃপ্তিতে চোখ বুজেছিল। ওর শান্ত মুখখানিতে এক অপার্থিব আভা খেলা করছিল। বাইরের সেই নূরের প্রাচীর পুরো বাড়িটাকে এক স্বর্গীয় আদলে ঢেকে রেখেছে। হঠাৎ নীলিমা আবার অলৌকিকভাবে ঘরের এক কোণে আবির্ভূত হল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত মায়াবী হাসি। সে মেঘনার দিকে তাকিয়ে একটু দুষ্টুমিভরা গলায় আমাকে উদ্দেশ্য করে বলল, আমার বরটা কি এখন ঘুমাচ্ছে, নাকি মেঘনার জাদুতে বিভোর হয়ে নতুন কোনো স্বপ্নের জাল বুনছে? নীলিমার এই কথা শুনে মেঘনা মুচকি হাসল। তার হাসিতে যেন মুক্ত ঝরছিল। সে চোখ না খুলেই খুব আদুরে গলায় বলল, ও তো এখন আমার রাজ্যের বন্দী। তোমার বর হলেও এই মুহূর্তগুলো শুধু আমার আর ওর। নীলিমা হাসতে হাসতে মেঘনার কাছে গিয়ে বসল। মেঘনার পেটে হাত বুলিয়ে সে এক অদ্ভুত ভালো লাগার সুরে বলল, জানো মেঘনা, তোমাদের এই মায়ার আর অকৃত্রিম ভালোবাসার বন্ধন দেখে আমি আকাশ থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমার খুব ইচ্ছে করে তোমাদের জন্য আরও বড় কোনো খুশির আয়োজন করতে। মেঘনা এবার চোখ মেলে নীলিমার দিকে তাকাল। নীলিমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, নীলিমা, মানুষের হৃদয়ের টান এতটাই শক্তিশালী যে তা যে কোনো অসাধ্য সাধন করতে পারে। আমাদের নীল যখন আসবে তখন এই পুরো গ্রাম এক নতুন আনন্দের সাক্ষী হবে। গল্পের এই নতুন বাঁকে নীলিমা আর মেঘনার মধ্যকার এই খুনসুটি আর ভালোবাসা যেন এক নতুন মাত্রা যোগ করল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই শক্তিশালী ১০ জন জিন পাহারাদারও যেন এই পবিত্র মুহূর্তের সাক্ষী হয়ে রইল। আশা করি এই অংশটি আপনার ভিডিওর জন্য দারুণ হবে। নীল আগমনে খুশির জোয়ার। নীলিমার খুনসুটির মাঝে ঘরে এক মায়াবী পরিবেশ তৈরি হল। নীলিমা কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে থেকে এক গভীর প্রশান্তির নিঃশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল, যেখানে বাইরের নূরের প্রাচীর চাঁদের আলোর সাথে মিশে একাকার হয়ে গেছে। নীলিমা আমার দিকে ফিরে তাকিয়ে খুব নরম সুরে বলল, তাহলে এখন আমি আসি ইমরান ভাই। তুমি অনেক ভালো থাকো। আর তোমার এই লক্ষ্মী বান্ধবীটাকে একটু দেখে রেখো। যদিও আমি জানি তুমি সবসময়ই ওকে আগলে রাখো, তবুও বলা আর কি। ওর কথায় আমি আর মেঘনা দুজনেই হেসে উঠলাম। মেঘনা নীলিমার হাতটা আলতো করে চেপে ধরে বলল, তুমি কি এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকলে হতো না? নীলিমা ম্লান হেসে উত্তর দিল, আমাকে যেতেই হবে মেঘনা। তবে আমি দূরে কোথাও যাচ্ছি না, আমি তোমাদের আশেপাশেই থাকব। ওই যে ১০ জন জিন পাহারা দিচ্ছে তাদের নজরদারি আর আমার দোয়া সবসময় তোমাদের ঘিরে থাকবে। এরপর নীলিমা আমার চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, তাহলে আসি ইমরান ভাই। বলেই সে এক পলকে বাতাসের সাথে মিলিয়ে গেল। ঘরটা আবার আগের মতোই শান্ত হয়ে এল, কিন্তু বাতাসে রয়ে গেল তার রেখে যাওয়া সেই পবিত্র সুবাস। মেঘনা আবার আমার বুকে মাথা রাখল। বাইরে তখনও নূরের প্রাচীর জ্বলজ্বল করছে, যেন আমাদের আগত সন্তানের জন্য এক স্বর্গীয় নিরাপত্তার চাদর বিছিয়ে দিয়েছে। আপনার ভিডিওর জন্য টিপস: এই অংশে আপনি হালকা কোনো ইমোশনাল বা আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনার পছন্দমতো কোনো নাম বা সংখ্যা ছাড়াই। নীলিমা কিছুক্ষণ আমাদের দুজনের দিকে তাকিয়ে থেকে এক গভীর প্রশান্তির নিঃশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়াল, যেখানে বাইরের নূরের প্রাচীর চাঁদের আলোর সাথে মিশে একাকার হয়ে গেছে। নীলিমা আমার দিকে ফিরে তাকিয়ে খুব নরম সুরে বলল, তাহলে এখন আমি আসি ইমরান ভাই। তুমি অনেক ভালো থাকো। আর তোমার এই লক্ষ্মী বান্ধবীটাকে একটু দেখে রেখো। যদিও আমি জানি তুমি সবসময়ই ওকে আগলে রাখো, তবুও আমি আসি না। নীলিমার হাতটা আলতো করে চেপে ধরে বলল, তুমি কি এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকলে হতো না? নীলিমা ম্লান হেসে উত্তর দিল, আমাকে যেতেই হবে মেঘনা। তবে আমি দূরে কোথাও যাচ্ছি না, আমি তোমাদের আশেপাশেই থাকব। ওই যে ১০ জন জিনটা আবার আগের মতোই শান্ত হয়ে এল, কিন্তু বাতাসে রয়ে গেল তার রেখে যাওয়া সেই পবিত্র সুবাস। মেঘনা আবার আমার বুকে মাথা রাখল। নীলিমা চলে যাওয়ার পর ঘরটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। মেঘনা আমার হাতটা শক্ত করে ধরে বলল, ইমরান, নীলিমার কথাগুলো শুনলে? ও চলে গিয়েও আমাদের জন্য এক অদৃশ্য রক্ষাকবচ রেখে গেছে। আমি মেঘনার কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, হ্যাঁ মেঘনা, আমাদের জীবনটা সত্যিই এক অলৌকিক চাদরে ঢাকা পড়ে আছে। এখন শুধু অপেক্ষা আমাদের সেই ছোট্ট প্রাণের। রাত আরও গভীর হতে লাগল। জানালার বাইরে সেই নূরের প্রাচীর থেকে এক শান্ত নীল আলো ঘরের দেয়ালগুলোতে আছড়ে পড়ছে।
মেঘনা হঠাৎ আধো ঘুমে জড়িয়ে আসা গলায় ফিসফিস করে বলল, জানো, আমার কেন জানি মনে হচ্ছে আজ রাতটা খুব গুরুত্বপূর্ণ। জিন পাহারা দিচ্ছে বলেই নয়, বরং আজ যেন প্রকৃতিও আমাদের সাথে কথা বলছে। আমি উত্তর দেওয়ার আগেই দেখলাম ঘরের কোণায় রাখা সেই পবিত্র পানির পাত্রটি থেকে হালকা একটা বাষ্প উঠছে। এক মায়াবী সুগন্ধে সারা ঘর ভরে গেল। আমি বুঝলাম নীলিমা হয়তো চলে গেছে ঠিকই, কিন্তু তার আশীর্বাদ এই ঘরের প্রতিটি কোণায় মিশে আছে। মেঘনা আমার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল, আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই আলোকিত অন্ধকারের দিকে, যেখানে আমাদের আগামীর এক সুন্দর পৃথিবীর স্বপ্ন খেলা করছে। সকাল হতেই জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের নরম আলো মেঘনার মুখে এসে পড়ল। রাতের সেই মায়াবী পরিবেশ যেন ভোরের শান্ত আলোয় নতুন রূপ নিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং মেঘনার দিকে তাকালাম, ওর চেহারায় এক অপার্থিব প্রশান্তি। আমি রান্নাঘরে গিয়ে মেঘনার জন্য পুষ্টিকর নাস্তা তৈরি করতে শুরু করলাম। আজ ওর শরীর আর মন দুইজনেরই খুব যত্নের প্রয়োজন। নাস্তা নিয়ে যখন ঘরে ঢুকলাম, দেখলাম মা ঘরে এসে মেঘনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মা আমাকে দেখে মৃদু হেসে বললেন, বৌমার দিকে চেয়ে দেখ ইমরান, আজ যেন ও অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল লাগছে। ওর আর আমার নাতির যত্নে কোনো কমতি রাখিস না। আমি মেঘনাকে তুলে বসালাম এবং নিজের হাতে ওকে হালকা গরম দুধ আর ফল খাওয়াতে শুরু করলাম। মা তখন মেঘনার পা টিপে দিচ্ছিলেন আর বলছিলেন, এখন তোর প্রতিটি কদম সাবধানে ফেলতে হবে। এই ৮ মাসের পথ চলায় তুই অনেক ধৈর্য ধরেছিস। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমাদের ঘর আলো করে নতুন অতিথি আসবে। মেঘনা মায়ের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় ভরে উঠল। সে মায়ের হাতটা ধরে বলল, মা, আপনি আর ইমরান সাথে থাকলে আমার কোনো ভয় নেই। শুধু দোয়া করবেন যেন সবকিছু ভালোই ভালোই মিটে যায়। আমি মেঘনার চুলে আঙুল চালিয়ে দিতে দিতে বললাম, মা ঠিকই বলেছেন মেঘনা। আজ থেকে তোমার বিশ্রামের আর স্বাস্থ্যের দায়িত্ব আমার আর মায়ের। বাইরে নীলিমার জিনদের পাহারা যেমন আমাদের রক্ষা করছে, ঘরের ভেতরে আমরাও তোমাকে আগলে রাখব। মা হাসিমুখে মেঘনার কপালে চুমু খেয়ে রান্নাঘরের দিকে গেলেন দুপুরের বিশেষ রান্নার আয়োজন করতে। সারাদিন ধরে মায়ের হাতের সেই আদর মাখানো যত্ন আর আমার সঙ্গ যেন মেঘনাকে এক অনন্য শক্তি দিচ্ছিল। আমাদের এই ছোট্ট পরিবারটি এখন শুধুই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহারটি পৃথিবীতে আসবে। মায়ের মুখে তানিয়া নামটি শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মা মেঘনার দিকে তাকিয়ে খুব স্নেহভরে বললেন, তানিয়া মা, তুই একটু সাবধানে বস। তোর শরীর হয়েছে। আমি বুঝলাম মা আর বাবা দুজনেই মেঘনাকে তানিয়া নামে চিনছেন। আমার বিয়ের সময় পাশের গ্রামের তানিয়ার সাথে কথা, আর সেই থেকেই তাদের মনে গেঁথে আছে যে আমার সাথেই হয়েছে। মেঘনা যে আসলে কে, বা তার সাথে আমার এই অলৌকিক সম্পর্কের গভীরতা কতটুকু তা তারা জানেন না। মেঘনাও বিষয়টা বুঝতে পেরে খুব বুদ্ধিমত্তার সাথে মায়ের কথায় সায় দিল। সে মিষ্টি করে হেসে বলল, মা, আপনি পাশে থাকলে আমার আর কোনো ভয় নেই। আপনি অযথাই চিন্তা করেন। মা ঘর থেকে বেরিয়ে যেতেই আমি মেঘনার কাছে গিয়ে বসলাম। ওর চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বললাম, দেখলে মেঘনা, মা বাবা এখনও তোমাকে তানিয়া বলেই জানেন। আমি চাই না এই মুহূর্তে তাদের মনে কোনো দ্বিধা বা ভয় আসুক। তোমার আসল পরিচয় যদি তারা এখন জানতে পারেন, তবে হয়তো এই অলৌকিক জগৎটার কথা ভেবে তারা আতঙ্কিত হয়ে পড়বেন। মেঘনা আমার হাতটা ধরে আশ্বস্ত করে বলল, ইমরান, নামে কি আসে যায়? আমি তো তোমারই আছি। মা যদি আমাকে তানিয়া ভেবে আনন্দ পায়, তবে তাই হোক। সত্যটা আড়ালে থাকাই এখন ভালো। অন্তত আমাদের সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত এই রহস্যটা আমাদের মাঝেই থাকুক। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মেঘনা সত্যিই খুব ধৈর্যশীল। সে তার আসল পরিচয় লুকিয়ে গ্রামের এক সাধারণ মেয়ে তানিয়া হয়েই মা বাবার সেবা গ্রহণ করছে। বাইরে জিনদের পাহারা আর ঘরের ভেতরে এই এক লুকোচুরি খেলা, সব মিলিয়ে আমাদের জীবনটা যেন এক অদ্ভুত রূপকথার গল্প হয়ে দাঁড়িয়েছে। এরপর কি ঘটবে? আপনি দুপুরে মক্তব ছুটি হওয়ার পর যখন আমি ঘরে ফিরলাম, তখন রোদের তেজ বেশ কড়া।
ঘরে ঢুকেই দেখলাম মা রান্নাঘরে ব্যস্ত, আর মেঘনা, যাকে মা তানিয়া বলে ডাকেন, সে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। আমি পা টিপে টিপে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপর হঠাৎ ওর চোখের ওপর দুহাত দিয়ে চেপে ধরলাম। মেঘনা চমকে উঠল না, বরং ওর ঠোঁটে একটা মায়াবী হাসি ফুটে উঠল। সে খুব শান্ত গলায় বলল, মক্তব ছুটি হয়ে গেল ইমরান? বাচ্চাদের পড়াতে পড়াতে কি নিজের দুষ্টুমিগুলোও বেড়ে গেছে? আমি হাত সরিয়ে ওর পাশে বসলাম। একটু রসিকতা করে বললাম, বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমিও তো একটু বাচ্চা হয়ে গেছি। আচ্ছা তানিয়া বিবি, তোমার এই যে মায়াবী চাহনি, এটা কি শুধু আমার জন্যই নাকি বাইরের ওই জিন পাহারাদারদের ভয় দেখানোর জন্য? মেঘনা হাসতে হাসতে আমার কাঁধে মাথা রাখল। দুষ্টুমি ভরা গলায় বলল, জিনরা আমাকে নয়, বরং তোমাকে ভয় পায়। কারণ তারা জানে এই তানিয়াকে রাগিয়ে দিলে ইমরান ভাই একদম রণমূর্তি ধারণ করবে। আমি ওর চিবুক ধরে একটু নেড়ে দিয়ে বললাম, তা তো হবেই। এই গ্রামের মানুষ জানে আমার বিয়ে হয়েছে পাশের গ্রামের শান্ত মেয়ে তানিয়ার সাথে। তারা যদি জানত আমার ঘরে একটা পরী রানী বাস করে, তবে তো মক্তব ছেড়ে সবাই এখানেই ভিড় জমাত। ঠিক তখনই মা ঘর থেকে ডাক দিলেন, তানিয়া মা, ইমরান কি ফিরেছে? ওকে বল হাত মুখ ধুয়ে আসতে, খাবার তৈরি। মেঘনা আমার দিকে তাকিয়ে চোখ টিপে হাসল। নিচু স্বরে বলল, যাও ইমরান ভাই, মা ডাকছেন। আজকের মতো এই খুনসুটি তোলা থাক, পরে যখন মা ঘুমাবেন তখন না হয় আবার হবে। মায়ের সামনে আমাদের এই তানিয়া আর ইমরানের সংসারটা খুব সাধারণ মনে হলেও আমাদের ভেতরের এই লুকোচুরি আর ভালোবাসার মুহূর্তগুলো ছিল একদম অনন্য। আমি হাসিমুখে উঠে দাঁড়ালাম, মনের ভেতর এক অদ্ভুত শান্তি নিয়ে। মেঘনার হাসিমাখা মুখটা দেখে আমার ভেতরের দুষ্টুমি যেন আরও বেড়ে গেল। আমি ওর খুব কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আচ্ছা তানিয়া বিবি, তুমি যে আমাকে সবসময় ইমরান ভাই বলে ডাকো, তাতে কিন্তু তোমার বরের খুব হিংসে হয়। তোমার কোন কালে আমি ভাই ছিলাম শুনি? আমি তো তোমার বর। আমার কথা শুনে মেঘনা থমকে গিয়ে এক মুহূর্ত আমার চোখের দিকে তাকাল। ওর সেই নীলচে মায়াবী চোখ দুটো যেন বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পরক্ষণেই ও খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দে যেন সারা ঘরে রূপলি ঝিলিক খেলে গেল। মেঘনা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল এবং এক পর্যায়ে ওর চোখ দিয়ে আনন্দাশ্রু বেরিয়ে এল। সে হাসতে হাসতেই বলতে লাগল, ওগো শুনছ, তুমি কি সত্যিই জানো না কেন আমি তোমাকে ভাই ডাকি? মা বাবার সামনে তো আমি তানিয়া, আর এই গ্রামের তানিয়া তো তোমাকে ছোটবেলা থেকেই ভাই বলে জানে। এখন যদি হুট করে তোমাকে ওগো বা বর বলে ডাকি, তবে মা তো লাঠি নিয়ে তাড়া করবেন। আমি ওর চোখের কোণে জল মুছে দিতে দিতে বললাম, তা ঠিক, কিন্তু যখন ঘরে আমরা একা থাকি, তখন তো অন্তত আমাকে একটু নিজের মানুষ বলে ডাকতে পারো। সারা দিন মক্তবে বাচ্চাদের পড়িয়ে যখন ক্লান্ত হয়ে ফিরি, তখন তোমার মুখে ইমরান ভাই শুনলে মনে হয় আমি এখনও সেই মক্তবের ছাত্রই রয়ে গেছি। মেঘনা ওর হাসি থামিয়ে আমার হাতটা নিজের দুহাতের মুঠোয় নিল। ওর আঙুলের স্পর্শে এক অদ্ভুত শীতলতা আর প্রশান্তি ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে খুব দরদ মাখানো গলায় বলল, আচ্ছা বাবা, এখন থেকে যখন আমরা একা থাকব তখন তুমি আমার প্রিয় মানুষ, আমার সব। খুশি তো? কিন্তু মা ডাকলেই কিন্তু আবার তুমি আমার সেই মক্তবের ইমরান ভাই। বাইরে তখন রোদের প্রখরতা কমতে শুরু করেছে। জিনদের সেই অদৃশ্য পাহারা বাড়ির চারপাশটা আগলে রেখেছে। আমরা দুজনে মিলে জীবনের এই অদ্ভুত লুকোচুরি আর ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে লাগলাম। মেঘনার ওই হাসিমাখা চোখের জল যেন আমাদের ভবিষ্যতের এক সুখী আর সুন্দর পৃথিবীর সংকেত দিচ্ছিল। মা যখন আবার ডাকলেন, কিরে তানিয়া, ইমরানকে কি খেতে দিলি? তখন মেঘনা আমার দিকে তাকিয়ে জিভ কেটে এক দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল, আর আমি একা ঘরে বসে ওর রেশ রয়ে যাওয়া হাসির শব্দটা যেন এখনও কানে শুনতে পাচ্ছিলাম। মায়ের ডাক শুনে মেঘনা যখন রান্নাঘরের দিকে যেতে উদ্যত হল, আমি ওর হাতটা আলতো করে ধরে আটকে দিলাম। আমার চোখে মুখে তখন একরাশ শাসন আর ভালোবাসা। আমি বেশ গম্ভীর গলায় বললাম, দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কি ভুলে গেছ তোমার শরীরের অবস্থা? এখন তোমার পূর্ণ বিশ্রামের সময়। আর মা কেন কিছু বলবেন? আমরা তো নিয়ম মেনেই বিয়ে করেছি, যদিও মা তোমাকে তানিয়া বলে জানেন। তাতে কি? তুমি এই বাড়ির সম্মান, এই বাড়ির বৌমা। মেঘনা একটু ইতস্তত করে বলল, কিন্তু মা একা হাতে সব করছেন, আমার একটু সাহায্য করা উচিত না? মা তো আমাকে বৌমা বলে ডাকেন, তার সেবা করা তো আমার দায়িত্ব।
আমি ওকে আবার বিছানায় বসিয়ে দিয়ে বললাম, মা আর বাবা তোমাকে বৌমা বলে ডাকেন বলেই তো তারা চান তুমি আর তোমার অনাগত সন্তান সুস্থ থাকো। তুমি এখন রান্নাঘরে গিয়ে আগুনের কাছে দাঁড়াবে, এটা আমি হতে দেব না। তুমি এখানেই বসে থাকবে, আর আমি নিজে তোমাকে খাইয়ে দেব। ঠিক সেই মুহূর্তে মা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। আমাদের খুনসুটি দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বললেন, ইমরান ঠিকই বলেছে বৌমা, তুই এখন একদম নড়াচড়া করবি না, আমি সব গুছিয়ে এনেছি। ইমরান, তুই আজ নিজ হাতে বৌমাকে খাইয়ে দে। তোর বাবাও বলছিল তানিয়া মা যেন আজ একটুও পরিশ্রম না করে। মা চলে যাওয়ার পর আমি খাবারের থালাটা হাতে নিলাম। মেঘনা লজ্জায় একটু লাল হয়ে গেল, বলল, ইমরান, মা বাবা কত ভালোবাসেন আমাকে, তাই না? তারা তো জানেন না আমি আসলে কে, তবুও তানিয়া ভেবেই আমাকে কতটা আপন করে নিয়েছেন। আমি এক লোকমা ভাত ওর মুখে তুলে দিতে দিতে বললাম, তারা তোমাকে তানিয়া হিসেবে নয়, বরং এই বাড়ির লক্ষ্মী বৌমা হিসেবেই ভালোবাসেন। আর আমি তো তোমাকে ভালোবাসি আমার জীবন হিসেবে। এখন একদম চুপচাপ সবটুকু খেয়ে নাও। আমি যখন ওকে পরম মমতায় খাইয়ে দিচ্ছিলাম, মেঘনার চোখে তখন সুখের জল চিকচিক করছিল। সে হাসতে হাসতে বলল, তুমি যে এত ভালো করে খাওয়াতে পারো তা তো আগে জানতাম না ইমরান ভাই। ওহ সরি, আমার বরমশাই। ওর এই কথায় আমি আর হাস সামলাতে পারলাম না। দুপুরের সেই নির্জনতায় আমাদের আনন্দ আর খুনসুটি যেন এক স্বর্গীয় রূপ পেল। বাইরে জিনদের অদৃশ্য পাহারা আর ঘরের ভেতরে এই ভালোবাসার বন্ধন, সব মিলিয়ে আমাদের অনাগত সন্তানের জন্য এক নিরাপদ আর সুন্দর পৃথিবী তৈরি হচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, সত্য যাই হোক না কেন, এই মুহূর্তের সুখটুকু যেন চিরস্থায়ী হয়। ঘরটা যখন দুপুরের রোদেলা শান্তিতে ডুবেছিল, ঠিক তখনই হঠাৎ হিমশীতল একটা বাতাসের ঝাঁপ হইল, আর নীলিমা আবির্ভূত হল। ওর উপস্থিতি এবারও ঘরটাকে এক মায়াবী আলোয় ভরিয়ে দিল। নীলিমা মেঘনার পাশে এসে বসে ওর পেটে আলতো করে হাত রাখল। খুব আদর মাখানো গলায় জিজ্ঞেস করল, কই, আমার পিচ্চি বাচ্চাটা এখন কি করছে? সে কি তার মায়ের মতো শান্ত, নাকি বাবার মতো দুষ্টু হচ্ছে? নীলিমার এমন প্রশ্নে মেঘনা খিলখিল করে হাসতে লাগল। হাসতে হাসতে সে নীলিমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, বাচ্চা তো শান্তই আছে, কিন্তু তোমার বরটা এখন অঘরে ঘুমাচ্ছে। সারাদিন মক্তবে বাচ্চাদের পড়িয়ে আর আমার যত্ন নিতে নিতে বেচারা ক্লান্ত। নীলিমা তখন একটু গম্ভীর হয়ে ইমরান ভাইয়ের দিকে একবার তাকাল, তারপর মেঘনাকে জিজ্ঞেস করল, আচ্ছা মেঘনা, শাশুড়ি আম্মার শরীরটা এখন কেমন? উনার কি শরীর এখন ভালো আছে? মেঘনা তখন আবার হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত তৃপ্তি। সে জানালার দিকে তাকিয়ে বলল, ভালো না থেকে কি আর উপায় আছে বলো? শাশুড়ি আম্মা সারাদিন আমার জন্য রান্না করেন, আমার যত্ন নেন। আর তিনি তো আমাকে তার নিজের মেয়ের মতো আগলে রাখেন। আমি বৌমা হিসেবে তার যে খেয়াল রাখছি, তাতে শরীর খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। নীলিমা হেসে দিয়ে বলল, তা ঠিক। এই বাড়ির বৌমা যখন খোদ পরীর মতো গুণবতী, তখন শাশুড়ি আম্মা তো ভালো থাকবেনই। ইমরান ভাই সত্যিই খুব ভাগ্যবান যে সে তোমাদের মতো দুজনকে পাশে পেয়েছে। একজন তার ঘর সামলাচ্ছে, আর অন্যজন অদৃশ্য থেকে পুরো পরিবারটাকে পাহারার চাদরে ঢেকে রেখেছে। বাইরে তখন দুপুরের রোদ পড়ে বিকেলের ছায়া নামতে শুরু করেছে। জিনদের সেই 10 জন পাহারাদার আগের মতোই নিস্তব্ধ হয়ে বাড়িটা পাহারা দিচ্ছে। নীলিমা, মেঘনা আর সেই অনাগত ছোট্ট প্রাণের উপস্থিতিতে আমাদের ঘরটা যেন সত্যি এক টুকরো স্বর্গ হয়ে উঠেছিল। মেঘনা আর নীলিমার এই খুনসুটি যেন শেষ হওয়ার ছিল না। তাদের এই পবিত্র সম্পর্কের গভীরতা দেখে মনে হচ্ছিল, পৃথিবীর সব সত্য মাঝে মাঝে এই সুন্দর মিথ্যেগুলোর কাছে হেরে যায়। নীলিমা তখন জানালার পাশে দাঁড়িয়ে রহস্যময়ী এক হাসি দিয়ে মজার ছলে আবার জিজ্ঞেস করল, ওগো মেঘনা, আমার বরটা এখন কি করছে? সে কি এখনও সেই স্বপ্নের দেশেই পড়ে আছে? মেঘনা তখন ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বলল, চুপ, একদম চেঁচাবে না। তোমার বরটা এখন খুব শান্তিতে ঘুমাচ্ছে। বেচারা সারাদিন খাটাখাটুনি করে এখন একটু জিরিয়ে নিচ্ছে। নীলিমা হেসে দিয়ে আবারও জানতে চাইল, তা না হয় বুঝলাম, কিন্তু আমার শাশুড়ি আম্মার শরীরটা কেমন? তিনি কি সুস্থ আছেন? ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার ওপাশ থেকে মা ওদের কথা শুনতে পেয়ে মৃদু হেসে বলে উঠলেন, আরে তানিয়া বৌমা, তুই কি আমার কথা কাউকে জিজ্ঞেস করছিস? আমার বৌমা থাকতে আমার শরীর ভালো থাকবে না,
তা কি হয়? আমি একদম ঠিক আছি। মায়ের এই অকপট উত্তর শুনে নীলিমা আর মেঘনা দুজনেই মুখ চেপে হাসতে লাগল। তাদের হাসিতে ঘরটা যেন প্রাণ ফিরে পেল। এদিকে আমি ঘুমের ঘোরেই মেঘনার খিলখিল হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। ঘুমের ঘোরেই আমি একটু পাশ ফিরে মেঘনার দিকে মুখ করে শুলাম। অবচেতন মনেই আমার একটা হাত চলে গেল মেঘনার রেশমি চুলের ওপর। ঘুমের ঘোরেই আমি খুব আলতো করে ওর চুলগুলো ম্যাসেজ করে দিতে লাগলাম। মেঘনা আমার স্পর্শ পেয়ে একটু থমকে গেল, তারপর নীলিমার দিকে তাকিয়ে লাজুক হাসল। নীলিমা তখন চোখের ইশারায় মেঘনাকে বলল, দেখলে তো, ঘুমালে কি হবে, বরের মন কিন্তু ঠিকই তোমার চুলে পড়ে আছে। মেঘনা আমার দিকে তাকিয়ে এক মায়াবী ভালোবাসায় ডুবে গেল। সে চাইল না আমার ঘুম ভাঙুক, তাই খুব আলতো করে আমার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে রাখল। বাইরে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করেছে, আর আমাদের ছোট্ট ঘরটাতে তখন ভালোবাসা আর অলৌকিকতার এক অপূর্ব মিলন মেলা চলছে। পরবর্তী অংশটি কি সন্ধ্যাবেলার কোনো বিশেষ ঘটনা দিয়ে সাজাব, নাকি বাবার? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তার মানে নীলিমা যখন শাশুড়ি আম্মা বলছে, তখন সে আসলে মেঘনার গর্ভে থাকা অনাগত সন্তান বা ভাগনার কথা বলছে। নীলিমা তার ভাগনার হওয়ার আগেই তাকে নিয়ে মজা করত। নীলিমা যখন মেঘনার গর্ভের সন্তানকে শাশুড়ি আম্মা বলে ডাকল, তখন মেঘনা হাসতে হাসতে নীলিমার দিকে তাকিয়ে বলল, তোর এই শাশুড়ি আম্মা কিন্তু খুব জ্বালানি হবে, দেখে নিস। এখনই যে হারে নড়াচড়া শুরু করেছে, বড় হলে তো তোকে নাচিয়ে ছাড়বে। নীলিমা তখন জানালার শিক ধরে বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নাচাক না হয়, ওর জন্যই তো আমরা সবাই প্রহর গুনছি। আমি তো চাই ও তাড়াতাড়ি আসুক আর এই ঘরটা খুশির জোয়ারে ভেসে যাক। দুজনের কথার মাঝেই আমি আধো ঘুমের মধ্যে মেঘনার চুলের ঘ্রাণ পাচ্ছিলাম। আমার হাতটা ওর চুলে বিলি কাটতে কাটতে একসময় আমি একটু চোখ মেললাম, কিন্তু পুরোপুরি জাগ্রত হওয়ার আগেই দেখলাম মেঘনা আর নীলিমা একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসছে। মেঘনা আমাকে জাগতে দেখে খুব নিচু স্বরে বলল, কি হল, ঘুম ভেঙে গেল নাকি? ঘুমাও, এখনও তো বেশ কিছুক্ষণ সময় আছে সন্ধ্যার। আমি ঝাপসা চোখে নীলিমার দিকে তাকালাম। নীলিমা তখন আমায় দেখে দুষ্টুমি করে বলল, ইমরান ভাই, আপনি তো ঘুমের মধ্যেও আপনার এই তানিয়া বিবির চুলে হাত বুলিয়ে মেসেজ করছেন। আমাদের ভাগনা তো ভেতরে এসব দেখে হাসাহাসি করছে। আমি একটু অপ্রস্তুত হয়ে উঠে বসলাম। মেঘনা তখন আমার হাতটা ধরে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, নীলিমা তো ঘরেরই মানুষ। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে বাবার গলার আওয়াজ শোনা গেল। বাবা বাজার থেকে ফিরেছেন। তিনি উঠান থেকে হাঁক দিলেন, ও মা তানিয়া, একটু পানি নিয়ে আয় তো। আর ইমরান কি ঘুম থেকে উঠেছে? ওর জন্য পছন্দের জিলিপি নিয়ে এসেছি। বাবার গলা শুনে নীলিমা সাথে সাথে বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। মেঘনা তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে দরজার দিকে যাওয়ার উপক্রম করল। আমি ওর হাতটা টেনে ধরে বললাম, তুমি কেন যাচ্ছ? আমি যাচ্ছি বাবার কাছে, তুমি শুধু এখানে বসে বিশ্রাম নাও। মেঘনা আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। সেই হাসিতে যেন হাজার বছরের তৃপ্তি মিশেছিল। আমি ঘর থেকে বেরিয়ে উঠানে গেলাম বাবার কাছে। বাইরে তখন বিকেলের শেষ আলোটুকু নিভে গিয়ে মায়াবী এক গোধূলি নেমে এসেছে। জিন পাহারাদারেরা তখন আরও সতর্ক হয়ে বাড়ির চারপাশটা ঘিরে দাঁড়াল, যেন কোনো অশুভ শক্তি এই পবিত্র মুহূর্তগুলোতে বিঘ্ন ঘটাতে না পারে। ঘটনার কয়েকদিন পর সেই প্রতীক্ষিত মুহূর্তটি এল। আমাদের ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু আনন্দের মাঝেই এক বিশাল দুশ্চিন্তার কালো মেঘ আমাদের ঘিরে ধরল। সন্তান জন্ম দেওয়ার পর মেঘনার শরীর খুব খারাপ হতে লাগল। ও একদম দুর্বল হয়ে মরণাপন্ন অবস্থায় চলে গেল। ওকে এভাবে দেখে আমার মনে হচ্ছিল পৃথিবীটা যেন থমকে গেছে। বুক ফেটে কান্না আসছিল আমার। মেঘনার অবস্থা দেখে আমি আর দেরি করলাম না। যন্ত্রণায় ছটফট করতে থাকা মেঘনাকে নিজের পাঁজাকোলা করে তুলে নিলাম। মা বাবা পেছনে পেছনে কাঁদতে কাঁদতে আসছিলেন, কিন্তু আপনার গল্পে মোড়টি এবার বেশ চমৎকার ও রোমাঞ্চকর হয়ে উঠল। মা বাবার কাছে মেঘনার আসল পরিচয় গোপন রেখে অলৌকিক শক্তির সাহায্যে সন্তান জন্মের সেই মুহূর্তটি নিচে সাজিয়ে লিখে দিচ্ছি। মেঘনার প্রসব বেদনা যখন তীব্র হল, তখন আমি বুঝতে পারলাম সাধারণ হাসপাতালে নিলে ওর পরিচয় আর গোপন থাকবে না। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে যাবে যে ওর রক্ত আর শরীর মানুষের মতো নয়।
আমি তড়িঘড়ি করে মা বাবাকে বললাম, তোমরা পাশের ঘরে গিয়ে বসো। আমি এখনই তানিয়ার এক বান্ধবীকে খবর দিয়েছি, ও চিকিৎসার সব জানে, ও এসে সব ঠিক করে দেবে। মা বাবা কিছুটা চিন্তিত হলেও আমার কথা শুনে পাশের ঘরে গেলেন। ঘর ফাঁকা হতেই আমি মনে মনে নীলিমাকে ডাকলাম। মুহূর্তের মধ্যে ঘরটা এক অদ্ভুত নীল আলোয় ভরে গেল। পররাজ্যের রাজা স্বয়ং তাঁর রাজ্য থেকে একজন অভিজ্ঞ বৃদ্ধা দাইমাকে বুড়ি পাঠিয়ে দিলেন। ওই বৃদ্ধার হাতে ছিল এক মায়াবী লাঠি আর অলৌকিক সব ঔষধি। মেঘনা তখন যন্ত্রণায় ছটফট করছিল। বৃদ্ধা দাইমা মেঘনার কপালে হাত রাখতেই ও কিছুটা শান্ত হল। বাইরে তখন জিন পাহারাদের গর্জন শোনা যাচ্ছিল, যেন তারা কোনো অশুভ ছায়াকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। বৃদ্ধা আমাকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে বললেন। কিছুক্ষণ পর পুরো ঘর এক স্বর্গীয় সুবাসে ভরে গেল এবং বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। বৃদ্ধা দাইমা বাচ্চাটিকে একটি রেশমি কাপড়ে জড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। তিনি পরম মমতায় বললেন, ইমরান, ভয় পেও না। তোমার ঘরে এক রাজপুত্র এসেছে। সে মানুষ আর পরীর এক অনন্য মিলন চিহ্ন। একথা শুনে আমার চোখের জল আর বাধা মানল না। আমি খুশিতে আর কৃতজ্ঞতায় ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আমার কোলজুড়ে তখন এক ফুটফুটে শিশু, যার গায়ের রং চাঁদের আলোর মতো উজ্জ্বল। আমি মেঘনার পাশে গিয়ে বসলাম, ও তখন ক্লান্ত চোখে আমার দিকে তাকিয়ে হাসছে। আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষা আর লড়াই যেন এক নিমেষে সফল হল। বৃদ্ধা দাইমা অদৃশ্য হওয়ার আগে বলে গেলেন, এখন তুমি তোমার মা বাবাকে ডাকতে পারো, তারা এসে তাদের নাতিকে দেখুক। আমি চোখের জল মুছে মা বাবাকে ডাকার জন্য দরজার দিকে এগোলাম। পরের অংশে কি মা বাবা এসে বাচ্চাটিকে কোলে নেবেন? এভাবে ৫-৫টি বছর কেটে গেল। আমাদের ছোট রাজপুত্র নীল এখন বেশ বড় হয়েছে। ওর চোখের মণি দুটো ঠিক মেঘনার মতোই নীলচে আর মায়াবী। একদিন দুপুরে নীল ওর দাদা দাদুকে মাতিয়ে রেখেছে উঠোনে তাদের সাথে খেলায় মত্ত। আমি এই ফাঁকে মেঘনার কাছে একটু সময় কাটাতে গেলাম। বিকেলের শান্ত রোদে জানালার পাশে দাঁড়িয়েছিল মেঘনা। আমি কাছে যেতেই সে তার দুহাত আমার গলায় জড়িয়ে ধরল। ওর চোখে আজ এক অন্যরকম গাম্ভীর্য। মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, ইমরান, আমি যে একজন পরী, এই সত্যটার কতদিন লুকিয়ে রাখবে? নীল বড় হচ্ছে, ওর ভেতরেও তো অলৌকিক গুণগুলো প্রকাশ পাচ্ছে। আজ না হয় কাল মা বাবার সামনে তো সত্যটা আসবেই। আমার মনে হয় এখন সবটা বলে দেওয়ার সময় এসেছে। ওর কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। এক অজানা ভয়ে আমার হাত কাঁপতে লাগল। আমি মেঘনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কি বলছো তুমি মেঘনা? যদি মা বাবাকে সব বলে দিই আর তারা যদি তোমাকে মেনে না নেন? যদি ভয় পেয়ে তোমাকে দূরে সরিয়ে দেন? না, আমি এই ঝুঁকি নিতে পারব না। তোমাকে ছাড়া, আমাদের এই সাজানো সংসার ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারব না। ভয়ে আর দুশ্চিন্তায় আমার চোখ ভিজেল। আমি নিরুপায় হয়ে মেঘনার বুকে মাথা রাখলাম। মেঘনা আমার চুলে হাত বুলিয়ে দিতে লাগল, কিন্তু আমার মনের অস্থিরতা কমছিল না। আমি অস্ফুট স্বরে বললাম, আমি তোমাকে আর নীলকে হারাতে পারব না মেঘনা। এই লুকোচুরিই ভালো, অন্তত তোমরা তো আমার চোখের সামনে আছো। মেঘনা দীর্ঘশ্বাস ফেলে আমার কপালে একটা চুমু খেল। বাইরে তখন নীলের খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছিল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, এই হাসি, এই সুখ কি তবে কোনো বড় ঝড়ের পূর্বাভাস? মেঘনার জেদের কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হল। সে বারবার বলছিল, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, তখন হয়তো বাবা মা আরও বেশি কষ্ট পাবেন। তাই অনেক টালবাহানার পর আমি রাজি হলাম। এক বুক ভয় আর অস্থিরতা নিয়ে আমরা ঘর থেকে বেরিয়ে উঠানে এলাম। বাইরে দেখি নীল তার দাদু আর দাদির সাথে খুব আনন্দে খেলা করছে। আমি কিছুটা আড়াল করার জন্যই নীলকে বললাম, বাবা নীল, ওই দেখো বাইরে তোমার বন্ধুরা ডাকছে, যাও ওদের সাথে একটু খেলে এসো। বন্ধুরা ডাকছে শুনে নীল এক দৌড়ে উঠান পার হয়ে বাইরে চলে গেল। উঠানে তখন শুধু আমি, মেঘনা আর আমার বাবা মা। মেঘনা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তার আসল পরিচয়, সে যে একজন পরী, এবং আমাদের বিয়ের পেছনের সব অলৌকিক ঘটনা একে একে সব খুলে বলল। বলা শেষ করে আমি ভয়ে ভয়ে বাবা মার দিকে তাকালাম। আমি অনেক অনুরোধ করে বললাম, বাবা মা, তোমরা রাগ করো না। ও পরী হলেও এই বাড়ির জন্য অনেক করেছে। বাবা আর মা কিছুক্ষণ একদম চুপ করে রইলেন।
তাঁদের নীরবতা আমাকে আরও আতঙ্কিত করে তুলছিল। কিন্তু হঠাৎ মা মৃদু হাসলেন। মা আমাকে অবাক করে দিয়ে বললেন, কি ভাবছিস ইমরান? আমি কি কিছুই জানি না? মা হয়ে কি সন্তানের পরিবর্তন বুঝতে পারি না? তুই ছিলি একরোখা আর জেদি, কিন্তু হঠাৎ তোর এই শান্ত আর সংসারী হয়ে যাওয়া দেখেই আমার সন্দেহ হয়েছিল। আমার মনে বড় খটকা লেগেছিল। বাবা তখন মায়ের কথায় সায় দিয়ে বললেন, ঠিক তাই, তোর এই আমূল পরিবর্তন দেখে আমি আর তোর মা কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ মশাই আমাদের সব জানিয়েছিলেন, কিন্তু আমরা বাড়িতে এসে কিছু বলিনি, কারণ আমরা দেখেছি এই মেয়েটা আসার পর আমাদের ঘরটা সুখে ভরে গেছে। সে পরী হোক আর যাই হোক, সে তো আমার তানিয়া মা, আমার লক্ষ্মী বৌমা। মায়ের কথাগুলো শুনে আমাদের বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। মা পরম মমতায় 2 হাত বাড়িয়ে বললেন, কি ভাবছিস রে? তুই তো আমারই লক্ষ্মী বৌমা। আয় মা, আমার বুকে আয়। মেঘনা তখন আনন্দের অশ্রুভেজা চোখে দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি আর বাবা পাশে দাঁড়িয়ে এই আবেগঘন দৃশ্য দেখছিলাম। যে সত্যটা প্রকাশের ভয়ে আমি এতদিন কুঁকড়েছিলাম, সেই সত্যটাই আজ আমাদের পরিবারকে এক সুতোয় আরও শক্ত করে গেঁথে দিল। বাইরে তখন নীল ফিরে আসছিল, আর বিকেলের মায়াবী আলোয় আমাদের পুরো বাড়িটা যেন এক অপার্থিব সুখে ঝলমল করে উঠল। আপনি যখন মা বাবার কাছে সব সত্য খুলে বললেন, তখন পরিবেশটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। আপনার কথা শুনে মা বাবা একে অপরের দিকে তাকালেন। আপনি বললেন, মা, আসলে তানিয়া নামের সেই মেয়েটি বিয়ের আগেই তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। আমি তখন চরম বিপদে পড়ে গিয়েছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই মেঘনার সাথে আমার দেখা হয়। তানিয়ার বাবা আর আমি মিলেই এই প্ল্যানটা করেছিলাম, যাতে তোমাদের সম্মান রক্ষা হয়। তানিয়ার বাবাও জানতেন না যে মেঘনা আসলে একজন পরী। মা বাবা অবাক হয়ে সব শুনছিলেন। আপনি আরও বললেন, ওর আসল নাম তানিয়া নয় মা, ওর নাম হল মেঘনা। মেঘনা নামটা শুনে মায়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মা পরম মমতায় বললেন, মেঘনা, কি সুন্দর নাম! যেমন সুন্দর ওর চেহারা, তেমন সুন্দর ওর নাম। আমার তো মনে হচ্ছে তানিয়া পালিয়ে গিয়ে আমাদের ভালোই হয়েছে, না হলে কি আর এমন লক্ষ্মী বৌমা আমরা ঘরে পেতাম? বাবাও হাসি মুখে মাথা নাড়লেন। দীর্ঘদিনের জমে থাকা একটা বড় পাথর যেন আপনার বুক থেকে নেমে গেল। এরপর থেকে সংসারে আর কোনো লুকোচুরি রইল না। মেঘনা এখন আর ভয় পায় না, বরং আনন্দের সাথে সবার সেবা করে। এখন মেঘনা রান্নাঘরে ব্যস্ত। দুপুরের রান্নার সুবাস সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। আমি চুপি চুপি রান্নাঘরে গিয়ে ওকে ডিস্টার্ব করতে শুরু করলাম। ও যখন তরকারি কুটছিল, আমি পেছন থেকে গিয়ে ওর চুলে একটু টান দিলাম। মেঘনা ভ্রু কুঁচকে হাসিমুখে বলল, কি হচ্ছে ইমরান? এখন তো মা বাবা সব জানেন, তার মানে এই নয় যে তুমি সারাক্ষণ আমাকে জ্বালাবে। যাও, নীলকে গিয়ে দেখো, ও একা খেলা করছে। আমি ওর কথার তোয়াক্কা না করে ওর পাশে বসলাম। একটু রসিকতা করে বললাম, নীল তো দাদুর সাথে আছে, আমি তো এখন আমার পরী বউয়ের হাতের রান্না খেতে চাই। আচ্ছা মেঘনা, পরীরা কি মানুষের মতো এত স্বাদ করে রান্না করতে পারে? মেঘনা হাত থেকে খুন্তি নামিয়ে আমার দিকে তাকিয়ে চোখ টিপে হাসল। বলল, মানুষের জন্য রান্না করতে করতে আমি এখন মানুষই হয়ে গেছি ইমরান। আর এই রান্নায় মায়া মেশানো আছে, তাই এর স্বাদ একটু বেশি। আমাদের এই ছোট সুখী সংসারটা এখন মায়া, ভালোবাসা আর হাসিতে ভরপুর। মা বাবার আশীর্বাদ আর মেঘনার অলৌকিক মমতায় প্রতিটি দিন এখন রূপকথার গল্পের মতো কাটছে। গল্পটি কি এখানেই শেষ করবেন, নাকি নীলের কোনো বিশেষ ক্ষমতা প্রকাশ পাওয়া নিয়ে আরও? রান্নাঘরের সেই দৃশ্যটা দেখে আমার বুকটা এক অদ্ভুত মায়ায় ভরে গেল। আমি দেখলাম 3টি থালা সাজানো ছিল, মা, বাবা আর নীলের জন্য। তারা খেয়ে নিয়েছে, কিন্তু বাকি 2টো থালা একদম একইভাবে পড়ে আছে। একটা আমার জন্য আর অন্যটা মেঘনার। আমি তখনই বুঝতে পারলাম, হাজার বললেও এই মেয়েটা আমাকে ছাড়া এক লোকমা ভাতও মুখে তুলবে না। আমি আর দেরি না করে একটা বড় থালায় আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। তারপর পা টিপে টিপে শোয়ার ঘরে গেলাম। দেখলাম নীল আর মেঘনা একে অপরকে জড়িয়ে ধরে খুব শান্তিতে ঘুমাচ্ছে। দৃশ্যটা এত সুন্দর ছিল যে কয়েক মুহূর্ত আমি অপলক তাকিয়ে রইলাম। তারপর আলতো করে মেঘনার কাঁধে হাত দিয়ে নাড়া দিলাম। মেঘনা ধড়ফড় করে উঠে বসল।
চোখ কচলাতে কচলাতে একটু অপ্রস্তুত হয়ে বলল, ওহ, তুমি চলে এসেছ। আমি রান্নাঘরে সেই দৃশ্যটা দেখে আমার বুকটা এক অদ্ভুত মায়ায় ভরে গেল। আমি দেখলাম ৩টি থালা সাজানো ছিল, মা, বাবা আর নীলের জন্য। তারা খেয়ে নিয়েছে, কিন্তু বাকি দুটো থালা একদম একইভাবে পড়ে আছে। একটা আমার জন্য আর অন্যটা মেঘনার। আমি তখনই বুঝতে পারলাম, হাজার বললেও এই মেয়েটা আমাকে ছাড়া এক লোকমা ভাতও মুখে তুলবে না। আমি আর দেরি না করে একটা বড় থালায় আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। তারপর পা টিপে টিপে শোয়ার ঘরে গেলাম। দেখলাম নীল আর মেঘনা একে অপরকে জড়িয়ে ধরে খুব শান্তিতে ঘুমাচ্ছে। দৃশ্যটা এত সুন্দর ছিল যে কয়েক মুহূর্ত আমি অপলক তাকিয়ে রইলাম। তারপর আলতো করে মেঘনার কাঁধে হাত দিয়ে নাড়া দিলাম। মেঘনা ধড়ফড় করে উঠে বসল। চোখ কচলাতে কচলাতে একটু অপ্রস্তুত হয়ে বলল, ওহ, তুমি চলে এসেছ। আমি তো তোমার অপেক্ষায় থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তুমি বসো ইমরান, আমি এখনই তোমার জন্য গরম গরম ভাত বেড়ে আনছি। সে উঠতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত ধরে থামিয়ে দিলাম। হাতের ভাতের থালাটা দেখিয়ে একটু শাসনের সুরে বললাম, তোমাকে না বলে গিয়েছিলাম তুমি খেয়ে নেবে? আমার দেরি হতে পারে জানলে কেন না খেয়ে বসেছিলে? নিজের শরীরের দিকে তো একটুও খেয়াল নেই। আমার শাসনের জবাবে মেঘনা মিষ্টি করে একটু হাসল। তারপর বিছানা থেকে নেমে আমার খুব কাছে এসে দাঁড়াল। ওর সেই মায়াবী দুহাত আমার গলায় জড়িয়ে দিয়ে গভীর এক চোখে তাকিয়ে বলল, বলেই তো দিলে খেয়ে নিতে, কিন্তু তুমি ছাড়া কি আমি একলা খেতে পারি? তুমি পাশে না থাকলে কোনো খাবারই যে আমার গলায় নামে না ইমরান। ওর এই সহজ সরল স্বীকারোক্তি আর ভালোবাসার সামনে আমার সব রাগ জল হয়ে গেল। আমি ওর চিবুকটা ছুঁয়ে বললাম, তুমি যে আস্ত একটা পাগল তা আমি জানতাম না। পরীরা বুঝি এত ভালোবাসতে জানে? মা কি না জানি না, তবে আমি তোমার অর্ধাঙ্গিনী। আর তোমার অর্ধেকটা না খেয়ে থাকলে আমি পূর্ণ হই কি করে? আমি আর কথা বাড়ালাম না। সেই এক থালা থেকে আমি নিজের হাতে ওকে এক লোকমা খাইয়ে দিলাম, আর ও আমাকে। বাইরের রোদেলা দুপুরটা যেন আমাদের এই ভালোবাসার চাদরে ঢাকা পড়ে আরও স্নিগ্ধ হয়ে উঠল। পাশে ঘুমিয়ে থাকা নীলও যেন ঘুমের ঘোরে একটু মুচকি হাসল, যেন সে ও মা বাবার এই ভালোবাসা অনুভব করতে পারছে। আমি এক লোকমা তুলে মেঘনার মুখে দিলাম, আর মেঘনাও পরম আবেশে আমাকে খাইয়ে দিতে লাগল। এক থালা থেকে আমাদের এই ভাগ করে খাওয়া যেন আমাদের ভালোবাসাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। মেঘনা যখন নীলের গায়ে হাত দিয়ে ওকে একটু আদর করতে যাচ্ছিল, ঠিক তখনই নীল ঘুমের ঘোরে একটু নড়েচড়ে উঠল। আমি তখন তাড়াতাড়ি মেঘনাকে ইশারায় বসিয়ে দিলাম এবং নীলের মাথাটা খুব আলতো করে সোজা করে দিলাম, যাতে ওর কাঁচা ঘুমটা না ভেঙে যায়। নীল আবার গভীর ঘুমে তলিয়ে গেল। মেঘনা আমার দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল, ওর চোখে তখন তৃপ্তির ঝিলিক। আমি মেঘনার কপালে আলতো করে একটা চুমু খেলাম। ঘরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে, শুধু আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। মেঘনা আমার হাতটা শক্ত করে ধরে বুকের কাছে নিয়ে এল। সে ফিসফিস করে বলল, জানো ইমরান, এই ৫ বছরে আমি ভুলেই গেছি আমি অন্য জগতের কেউ। তোমার আর এই ছোট্ট নীলের মায়ায় আমি পুরোপুরি এই মাটির পৃথিবীর মানুষ হয়ে গেছি। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি যে জগতেরই হও না কেন মেঘনা, তুমি আমার প্রাণের স্পন্দন। আমাদের এই ভালোবাসা কোনো সীমানা মানে না। জানালার ওপাশ থেকে বিকেলের এক চিলতে সোনালি আলো এসে মেঘনার মুখে পড়ল। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমাদের মাঝে তখন কোনো শব্দ ছিল না, ছিল শুধু এক গভীর অনুভবের ছোঁয়া। নীল ঘুমিয়ে আছে, বাইরে মা বাবা হয়তো নীলের জন্য নাস্তা বানাচ্ছেন, আর এই ঘরের ভেতরে আমাদের ভালোবাসা যেন এক পবিত্র রূপকথার মতো পূর্ণতা পাচ্ছিল। পরীর দেশের মায়া আর মানুষের পৃথিবীর ভালোবাসা মিশে গিয়ে আমাদের জীবনটা এখন সার্থক। আমরা দুজন মিলে প্রতিজ্ঞা করলাম, এই সুখ আর শান্তিকে আমরা সারাজীবন এভাবেই আগলে রাখব। গল্পটি কি এখানেই সমাপ্তি? মেঘনা সবসময় চায় নীল যেন সাধারণ মানুষের মতো বড় হয়। ওর ভেতরে পরীর রক্ত থাকলেও মেঘনা চায় না নীল অলৌকিক শক্তি ব্যবহার করে বিপদে পড়ুক বা অন্যদের থেকে আলাদা হয়ে যাক। ও চায় নীল যেন মায়া, মমতা আর সাধারণ মানুষের আবেগ নিয়েই বড় হয়। খাওয়া শেষ করে মেঘনা যখন এঁটো থালাটা নিয়ে রান্নাঘরে যেতে চাইল, আমি আলতো করে ওর হাত ধরে থামিয়ে দিলাম। হাসিমুখে বললাম, আজ তোমার ছুটি, তুমি শুধু বিশ্রাম নাও, আমি আসছি। আমি নিজেই থালাটা রান্নাঘরে রেখে আসলাম। ফিরে এসে দেখি
নীল আবার ঘুমের ঘোরে ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি মুচকি হেসে মেঘনার অন্য পাশে গিয়ে শুয়ে পড়লাম এবং ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। মেঘনা তখন খুব আদুরে গলায় ফিসফিস করে বলল, কি বিপদ দেখেছ ইমরান? একদিকে আমার রাজপুত্র নীল আর অন্যদিকে আমার স্বামী। আমি এখন কোন দিকে ফিরব বলো তো? আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি নীলের দিকেই ফিরে থাকো। ও ছোট, ওর এখন তোমার সান্নিধ্য বেশি প্রয়োজন। মেঘনা আমার দিকে একটু ঘুরে মিষ্টি করে হাসল। তারপর বলল, নীল তো এখন গভীর ঘুমে, ও কিছু বুঝবে না। বরং এখন আমি তোমাকে একটু সময় দিই। এরপর আমরা অনেকক্ষণ নিজেদের পুরনো স্মৃতি আর আগামীর স্বপ্ন নিয়ে গল্প করলাম। মেঘনা বলছিল ওর জগতের কথা, আর আমি বলছিলাম আমাদের এই ছোট্ট সংসারের কথা। হঠাৎ নীল একটু নড়েচড়ে উঠল, হয়তো ও অনুভব করছিল ওর মায়ের কোলটা একটু ফাঁকা। মেঘনা সাথে সাথে আবার নীলের দিকে ফিরে গেল এবং ওকে জড়িয়ে ধরল। আমিও আর ডিস্টার্ব করলাম না। মেঘনার পিঠে হাত রেখে ওকে জড়িয়ে ধরে আমিও চোখ বুজলাম। বিকেলের সেই নিস্তব্ধতায় নীলের শান্ত নিঃশ্বাস আর মেঘনার গায়ের স্নিগ্ধ সুবাসে আমার চোখেও ঘুম নেমে এল। আমাদের এই ছোট্ট বিছানায় তখন পৃথিবীর সমস্ত সুখ যেন এক জায়গায় জড়ো হয়েছিল। পরবর্তী দৃশ্যটি কি সন্ধ্যার কোনো ঘটনা দিয়ে সাজাব, নাকি নীল বড় হয়ে তার বিশেষ কোনো গুণ দেখাবে? সন্ধ্যার আজান পড়তেই ঘরটা এক স্নিগ্ধ শান্তিতে ভরে গেল। মেঘনার হাতের মৃদু স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। সে খুব নরম গলায় বলল, ইমরান, ওঠো। সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘুমানো ঠিক নয়। আমি চোখ মেলে দেখি নীলও জেগে উঠেছে। সে তার ছোট্ট হাত দুটো দিয়ে মেঘনার মুখটা ধরে আদো আদো গলায় বলছে, মা, দাদু ডাকছে। আমাকে নিয়ে চলো। মেঘনা হাসিমুখে নীলকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু খেল। আমরা সবাই মিলে ঘর থেকে বেরোলাম। উঠোনে তখন মা সন্ধ্যার প্রদীপ জ্বালিয়েছেন। তুলসীতলায় ধূপের গন্ধে সারা বাড়িটা ম ম করছে। বাবা বারান্দায় বসে তসবিহ গুনছেন। নীলকে দেখেই বাবা 2 হাত বাড়িয়ে দিলেন। আয় দাদুর কাছে আয়, আজ তোকে এক নতুন রূপকথা শোনাব। নীল দাদুর কোলে ঝাঁপিয়ে পড়ল। আমি কলের পাড়ে গিয়ে চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলাম। মেঘনা তখন রান্নাঘরের দিকে গেল বিকেলের নাস্তা আর চায়ের আয়োজন করতে। আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। মেঘনা প্রদীপের আলোয় আজ যেন আরও বেশি মোহময়ী লাগছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, ইমরান, নীলকে দেখেছ? আজ ও যখন দাদুর কোলে গেল, ওর চোখ দুটো এক মুহূর্তের জন্য নীল হয়ে উঠেছিল। আমার খুব ভয় হয়, মা বাবা যদি আবার কিছু সন্দেহ করেন। আমি ওর কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম, ভয় পেও না মেঘনা। মা বাবা এখন সব জানেন এবং তোমাকে মন থেকে মেনে নিয়েছেন। নীল তো আধো পরী, আধো মানুষ, ওর মধ্যে একটু আধটু অলৌকিক ছোঁয়া তো থাকবেই। কিন্তু আমাদের ভালোবাসার জোরে ও মানুষের মতোই বেড়ে উঠবে। মেঘনা একটু আশ্বস্ত হয়ে হাসল। সে চুলোয় চায়ের কেতলি চাপিয়ে দিয়ে বলল, যাও, তুমি বাবার পাশে গিয়ে বসো। আমি নাস্তা নিয়ে আসছি। বাইরের আকাশে তখন একে একে তারা ফুটতে শুরু করেছে। জিন পাহারাদারেরা দিনের আলো ফুরোতেই আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। তারা গাছের ছায়ায়, দেয়ালের আড়ালে দাঁড়িয়ে আমাদের এই সুখী ঘরটাকে এক অদৃশ্য মায়া দিয়ে আগলে রাখছে। আমি বারান্দায় গিয়ে বাবার পাশে বসলাম, আর নীল তখন দাদুর কাছে কাল্পনিক রাক্ষস খোক্কসের গল্প শুনছিল, অথচ ও নিজেই যে এক মায়াবী জগতের রাজপুত্র সেটা ওর সহজ সরল মনে তখনও অজানা। গল্পের মোড় কি এবার কোনো রোমাঞ্চকর দিক? সন্ধ্যার পর চারপাশটা বেশ নিরিবিলি হয়ে এসেছে। আমি মেঘনাকে নিয়ে আমাদের ঘরের সাথে লাগোয়া ছোট ছাদটাতে গেলাম। ঝিরঝিরে বাতাস আর আকাশের এক ফালি চাঁদ যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। মেঘনার মায়াবী চেহারায় চাঁদের আলো পড়ে তাকে অপার্থিব সুন্দর দেখাচ্ছিল। আমি আর দেরি না করে ওকে গভীর মমতায় জড়িয়ে ধরলাম। ঘরে ফিরে যখন আমরা বিছানায় একটু একান্ত সময় কাটাচ্ছিলাম, আমি দুষ্টুমি করে মেঘনাকে আমার ওপর টেনে নিলাম। মেঘনা হঠাৎ চমকে উঠে লাজুক গলায় বলল, এ কি করছো ইমরান? ছাড়ো। মা বাবা যদি হঠাৎ ঘরে এসে পড়ে তখন কি হবে? নীলও তো যে কোনো সময় জেগে যেতে পারে। আমি ওর কথা শুনে একটু হাসলাম, কিন্তু ওকে ছাড়লাম না। ওর মুখের খুব কাছে মুখ নিয়ে গিয়ে আমি খুব আলতো করে ওর ঠোঁটের পাশে হাত রাখলাম। সেখানে বিস্কুটের একটা ছোট কণা লেগেছিল, যা হয়তো ও নাস্তা খাওয়ার সময় খেয়াল করেনি। আমি পরম যত্নে সেটা মুছে দিলাম।
মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তুমি যদি এই বিস্কুটের কণা নিয়ে বাইরে যেতে তবে সবাই তোমাকে দেখে হাসাহাসি করত। পরীদের রানী যে এত অগোছালো হতে পারে সেটা কি কেউ বিশ্বাস করত? আমার কথা শুনে মেঘনা খিলখিল করে হেসে উঠল। ওর হাসিতে পুরো ঘরটা যেন প্রাণ ফিরে পেল। সে আমার বুকে মাথা রেখে বলল, আমি পরীদের রানী হতে পারি ইমরান, কিন্তু তোমার সামনে আমি শুধুই তোমার সেই ছোট্ট তানিয়া, যে তোমার একটুখানি ছোঁয়া আর আদরের জন্য ব্যাকুল হয়ে থাকে। আমি ওর চুলে বিলি কাটতে কাটতে বললাম, তুমি যে রূপেই থাকো না কেন, এই অগোছালো মেঘনাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। জিন পাহারাদারেরা বাড়ির ছাদ আর দেয়াল ঘেঁষে নিঃশব্দে পাহারা দিচ্ছে। ঘরের ভেতরে আমাদের এই খুনসুটি আর ভালোবাসা যেন এক মায়াবী জগতের গল্প তৈরি করছিল, যেখানে কোনো ভয় নেই, শুধু আছে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। গল্পের পরের অংশে কি কোনো নতুন বিপদ আসবে? না। মেঘনার মনের মধ্যে অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল তার নিজের রাজ্যে একবার ঘুরে আসার। একদিন সে আমাকে বলল, ইমরান, আমি একবার আমার রাজ্য থেকে ঘুরে আসতে চাই। রাজাকে সব জানানো দরকার, আর আমাদের এই ছোট্ট নীলের কথাও তাকে বলতে হবে। আমি প্রথমে একটু ভয় পেলেও মেঘনার আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে না করতে পারলাম না। মেঘনা তার নিজের রাজ্যে ফিরে গেল। সেখানে গিয়ে রাজার সাথে দেখা করে সে আমাদের জীবনের সব সুখের কথা জানাল। রাজা অত্যন্ত খুশি হলেন যে তার রাজ্যের এক রাজকুমারী মানুষের পৃথিবীতে এত সুখে আছে। মেঘনা তখন সেই 10 জন বিশ্বস্ত জিন পাহারাদারের কথা তুলল, যারা দীর্ঘ 5 বছর ধরে আমাদের বাড়িটা আগলে রেখেছে। রাজা তখন জিনদের উদ্দেশ্যে আদেশ দিলেন, তোমাদের দায়িত্ব সফলভাবে শেষ হয়েছে। এখন তোমরা ফিরে এসো। মেঘনা সেই জিন যোদ্ধাদের সামনে গিয়ে দাঁড়াল। তাদের প্রতি কৃতজ্ঞতায় মেঘনার চোখ ভিজেএল। সে নরম গলায় বলল, তোমরা দীর্ঘ 5টি বছর আমার পরিবারকে, আমার সন্তানকে আর আমার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছ। তোমাদের এই ঋণ আমি কোনোদিন ভুলব না। ধন্যবাদ তোমাদের আমার পাশে থাকার জন্য। মেঘনার মুখে এই কৃতজ্ঞতা শুনে জিন পাহারাদারেরা অত্যন্ত খুশি হল। তারা একে একে তাদের মায়াবী তলোয়ার নিচু করে মেঘনার সামনে মাথা নত করল। তাদের চোখে মুখে ছিল এক ধরনের তৃপ্তি। একজন পরীর রানীর সেবা করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছিল। মুহূর্তের মধ্যেই এক হালকা বাতাসের ঝাপটার সাথে তারা অদৃশ্য হয়ে গেল এবং পররাজ্যের পথে রওনা দিল। মেঘনা যখন ফিরে এল, বাড়ির চারপাশটা আগের চেয়ে একটু বেশি শান্ত মনে হচ্ছিল। কিন্তু আমাদের মনে কোনো ভয় ছিল না। মেঘনা আমার হাত ধরে বলল, এখন আর অদৃশ্য পাহারার দরকার নেই ইমরান। আমাদের ভালোবাসা আর মা-বাবার আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় ঢাল। আমি মেঘনাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালাম। মনে হল ওপর থেকে সেই জিন যোদ্ধারা আজও আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে। আমাদের জীবনটা যেন এখন সত্যি সত্যি মর্ত্যের এক স্বর্গ হয়ে উঠেছে। মেঘনা রাজ্য থেকে ফিরে আসার পর আমাদের বাড়িতে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। নীল তো তার মাকে কাছে পেয়ে মহা খুশি। মেঘনা নীলকে কাছে ডেকে আদুরে গলায় বলল, বাবা নীল, এদিকে আয় শোনা, চটপট খাবারটা খেয়ে নে। তোর বাবা আসার সময় তোর জন্য অনেক পছন্দের খাবার নিয়ে এসেছে। খাবারের কথা শুনে নীল এক দৌড়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরল। ওর ছোট্ট 2 হাতে আমাকে জাপটে ধরে বলল, অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার সেরা বাবা। আমি হেসে নীলকে কোল থেকে নামিয়ে দিতেই ও আবার দৌড়ে গিয়ে মেঘনাকে জড়িয়ে ধরল। মেঘনা তখন খুব যত্ন করে নীলকে খাবারটা খাইয়ে দিল। নীল খাওয়া শেষ করতেই আমার মাথায় এক দুষ্টুমি বুদ্ধি চাপল। আমি মেঘনার জন্য এক টুকরো খাবার ওর গালের কাছে ধরলাম। মেঘনা যেই সেটা মুখ দিয়ে খেতে গেল, আমি মুখটা বাড়িয়ে ওর ঠোঁটের কাছ থেকে খাবারটা নিজের মুখে নিতে চাইলাম। কিন্তু মেঘনা বড় চালাক। ও ছোঁ মেরে খাবারটা খেয়ে নিল। এভাবে 3 বার ও আমাকে ফাঁকি দিল। আমি তখন মিছেমিছি মুখ ভার করে বসে রইলাম। মেঘনা আমার রাগ দেখে মুচকি হাসল। ও জানে আমাকে কিভাবে মানাতে হয়। ও নিজের মুখে একটা খাবারের টুকরো নিল, তারপর মায়াবী চোখে আমার দিকে তাকাল। আমি বুঝতে পারলাম ও কি চাইছে। ঠিক সেই মুহূর্তে নীল আমাদের দিকেই তাকিয়েছিল। আমরা চাইলাম না আমাদের এই একান্ত মুহূর্তটা ও দেখুক। তাই আমি আমার এক হাত দিয়ে নীলের চোখ চেপে ধরলাম, আর মেঘনা তার এক হাত দিয়ে নীলের অন্য চোখটা ঢেকে দিল।
নীল বেচারা কিছুই বুঝতে না পেরে খিলখিল করে হাসতে লাগল। এই সুযোগে মেঘনা তার ঠোঁট আমার ঠোঁটে ছোঁয়াল এবং নিজের মুখের সেই খাবারটা আমরা দুজনে মিলে ভাগ করে খেলাম। আমাদের এই খুনসুটি আর ভালোবাসায় ঘরের বাতাস যেন আরও মিষ্টি হয়ে উঠল। নীল যখন আমাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন আমরা দুজনে ওর হাসি দেখে হাসিতে ফেটে পড়লাম। আমাদের এই ছোট্ট পৃথিবীটা এখন ভালোবাসা আর দুষ্টুমিতে একদম ভরপুর। গল্পটি কি এভাবেই চলবে, নাকি নীলের বড় হওয়া নিয়ে নতুন কোনো ঘটনা লিখব? মেঘনার লজ্জা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। সে লজ্জায় লাল হয়ে খাটের একেবারে অন্য প্রান্তে গিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে রইল। আমি মুচকি হেসে নিজের জায়গায় শুয়ে পড়লাম। ঠিক সেই সময় আমাদের ছোট্ট নীল এক লাফে এসে আমার বুকের ওপর উঠে শুয়ে পড়ল। ওর আদো আদো হাসি আর দুষ্টুমি দেখে আমার সারাদিনের সব ক্লান্তি নিমেষেই ধুয়ে গেল। আমি নীলকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললাম, বাবা নীল, আমাকে একটা চুমু দাও তো দেখি, আর যাও তো মায়ের গালে একটা মাম দিয়ে এসো। নীল লক্ষ্মী ছেলের মতো আমার গালে একটা শব্দ করে চুমু খেল, তারপর হামাগুড়ি দিয়ে মেঘনার কাছে গিয়ে ওর গালে একটা মিষ্টি চুমু দিয়ে আবার ফিরে এসে আমার বুকে মাথা দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই ওর নিঃশ্বাস ভারী হয়ে ও গভীর ঘুমে তলিয়ে গেল। নীল ঘুমিয়ে পড়তেই মেঘনার সেই অভিমানী লজ্জাটা যেন নিভে গেল। সে বুঝতে পারল আমি ওর দিকেই তাকিয়ে আছি। সে খুব ধীরে ধীরে নিজের লজ্জা ভেঙে আমার দিকে ঘুরে তাকাল। তারপর আলতো করে আমার হাতের ওপর ওর মাথাটা রাখল। ওর অন্য হাতটা খুব মায়ায় আমার পেটের ওপর এনে রাখল। চাঁদের আলো তখন জানালার ফাঁক দিয়ে এসে আমাদের ওপর পড়েছে। মেঘনা আমার চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, তুমি যে কত দুষ্টু হতে পারো ইমরান, তা আমি নীল হওয়ার আগে বুঝিনি। আমি ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, এই দুষ্টুমিটুকুই তো আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে মেঘনা। দেখো, আমাদের মাঝখানে আমাদের পৃথিবী নীল কত শান্তিতে ঘুমাচ্ছে। মেঘনা আমার বুকে আরও একটু মিশে আমাদের ছোট পরিবারটা তখন এক স্বর্গীয় সুখে ভাসছিল। নীলকে একদিকে জড়িয়ে ধরে আর অন্য পাশে মেঘনাকে আগলে রেখে আমি একসময় পরম শান্তিতে চোখ বুজলাম। বিকেলের সেই জিন পাহারাদারদের বিদায় আর রাতের এই নিবিড় ভালোবাসা, সব মিলিয়ে আমাদের জীবনটা যেন এক সার্থক রূপকথা হয়ে ধরা দিল। গল্প